আমরা আছি ভার্জিনিয়ায়। আসলে আমরা মেরিল্যান্ডে থেকে ভার্জিনিয়ার দিকে যাচ্ছি। তো আমার সাথে আছেন ফকির সেলিম ভাই, আমি মোহাম্মদ শামীম। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো এখন, যে উনি দীর্ঘদিন ধরে আমেরিকা আছেন। কেমন দেখছেন এই কয়েকটা এলাকায় তো ঘুরেছেন, অনেকগুলো স্টেট ঘুরেছেন, কেমন লাগছে বাঙালি কমিউনিটি প্লাস ওদের সাথে আপনার কেমন লাগছে? আমাদের তো নিউ ইয়র্ক তো দ্বিতীয় বাংলাদেশ, তারপরে তোমার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডা, টেক্সাসের হিউস্টন বিশেষ করে, আর ইদানিং ওটাও নিউ ইয়র্কের একটা অংশ, বাফেলো। এটা হচ্ছে সবচেয়ে বড় বাঙালি কনসেন্ট্রেটেড এলাকা। তো এর ভিতরে সবচেয়ে ভাইব্রেন্ট বাঙালি যাদেরকে বলা হয় নিউ ইয়র্কে। আর নিউ ইয়র্কে বলা হয়ে থাকে যে প্রায় 1 মিলিয়ন বাঙালি আনঅফিসিয়ালি বসবাস করে, তো অফিসিয়ালি হয়তো 3-4 লাখ। আমি নিজেও ছিলাম নিউ ইয়র্কে প্রায় 7-8 বছর। বিভিন্ন প্রফেশনাল লোকজন আছে। এরপরে দ্বিতীয় হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়া, আর ওয়াশিংটন, মেরিল্যান্ড, ভার্জিনিয়াও এটাকে ডিএমভি বলে, কারণ ওয়াশিংটন, মেরিল্যান্ড, ভার্জিনিয়া এটা হলো বর্ডার। এই যে আমরা এখন মেরিল্যান্ডে আছি, মেরিল্যান্ডের উপরে আছি, 2 মিনিট পরে আমরা ভার্জিনিয়া চলে যাচ্ছি। এই যে এই নদীটা হচ্ছে বর্ডার। এখানে বাঙালি কিরকম আছে? আমাদের এই ডিএমভি এলাকাতেও প্রায় লাখখানেক বাঙালি আছে, কম না, অনেক সংখ্যক। তো এখানকার বাঙালিরাও বেশিরভাগই প্রফেশনাল, মানে হাইলি প্রফেশনাল বাঙালি। ওই নিউ ইয়র্কের তুলনায় হ্যাঁ, ওইভাবে তুলনা করলে এখানকার লোকজন বেশি প্রফেশনাল, কারণ এই ক্যাপিটাল সিটির আশেপাশে ডিসিতে কাজ করে, তো বেশিরভাগই হয়তো দেখা যায় যে সরকারি চাকরি করে, কিংবা এই ভার্জিনিয়াকে বলা হয় ওয়ান অফ দ্য বিগেস্ট আইটি হাবস। এখানে আইটির অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, সেই সব জায়গাতে কাজ করে। তো এই জন্য বলছি যে প্রফেশনাল বলতে যারা গভর্নমেন্ট অফিসিয়াল এবং আইটি প্রফেশনাল, তারা এটা হলো সবচেয়ে বড় অংশ। আর দ্বিতীয় বড় অংশ হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির টিচিংয়ে আছেন, যারা লয়ার হিসাবে আছেন, তারপরে ব্যবসায়ী আছেন বড় বড় বেশ কয়েকজন। এই আর কি, মানে দক্ষ লোকজন লোকজনই বেশিরভাগই এখানে এই ডিএমভি এলাকাতে, ওয়াশিংটন, মেরিল্যান্ড, ভার্জিনিয়াতে, অন্যান্য স্টেটগুলোর তুলনায়। তবে অদক্ষ লোকজনের মানে যারা কম লেখাপড়া জানা বাঙালি, তাদের ভিতরে নিউ ইয়র্কের জনসংখ্যার ভিতরেই বেশি পাওয়া যাবে। আর নিউ ইয়র্কে একটু, যেহেতু এটা সিটি অফ ইমিগ্রেন্ট, ডাইভার্স বেশি, অনেক দেশের মানুষ একসঙ্গে থাকে, তো ওখানে একটু কাজ টাজ পেতে সহজ হয়, লাইফ কস্টটা একটু কম, লিভিং কস্ট কম। তো সেই কারণে প্রথমে এসেই সবাই নিউ ইয়র্কে থাকে। আবহাওয়া কেমন লাগে আপনার, মানে পুরো সব মিলে? আচ্ছা, আবহাওয়াটা কিন্তু আশ্চর্যজনকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি তো প্রায় 2005 সালের শেষের দিকে এসেছি। তো এই কয়েক বছরে আমি খুব বড় পরিবর্তন দেখতে পাচ্ছি আবহাওয়া। যেরকম নিউ ইয়র্কে যখন ছিলাম, অক্টোবর থেকে স্নো পড়া শুরু হতো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত ঠান্ডা থাকতো, 6 মাস টানা, 6 মাস বা 7 মাস। তো এই মেরিল্যান্ডেও একই রকম ছিল 10 বছর আগে যখন এখানে এসেছি। এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাসই মূলত ঠান্ডা থাকে। এই যে মার্চ মাস চলছে মাঝামাঝি, ঠান্ডা কিন্তু নেই, খুব ফ্ল্যাকচুয়েট করে, কিন্তু খুব পরিবর্তিত হচ্ছে, ঠান্ডা চলে যাচ্ছে। আমরা যেহেতু মোটামুটি একটা মানে ট্রপিক্যাল ওয়েদার থেকে এসেছি, এখানে ঠান্ডা প্রথমে বিরক্ত লাগতো, কিন্তু আস্তে আস্তে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, এখন ভালোই লাগে। আর এমনি দ্রব্যমূল্যের বিষয়ে বলি, যে আসলে ওয়ার্ল্ডের তো এই যে ইকোনমিক ক্রাইসিস চলছে, এটা বাংলাদেশে তো বাড়ছে অনেক জায়গায়। এখন আপনারা গত 3-4 বছর আগে, করোনার আগে কিরকম দেখেছেন, এখন কিরকম দেখতেছেন? কোভিডের আগে থেকে কোভিডের পরে অনেক চেঞ্জ এসছে, দ্রব্যমূল্য অনেক বেড়েছে বলতে যে একেবারে আকাশচুম্বীভাবে বেড়েছে তাও না, কিন্তু বেশ বেড়েছে। যেরকম আমি নিজেও একজন ব্যবসায়ী, আমি মানে খুচরাও কেনাকাটা করি, আবার বড় আকারেও কেনাকাটা করি, সুতরাং আমি খুব স্পষ্টভাবে দেখতে পাই বেড়েছে। কারণ অনেক মানুষ যারা একটা তুলনা দেওয়া যায়, খুচরা কেনা বেচা করে, এরা কিন্তু বুঝতে পারবে না। হঠাৎ করে দেখা গেল যে আলু আমরা 5 পাউন্ড বা 10 পাউন্ডের আলুর ব্যাগ কিনতাম,
ধরেন 399 দিয়ে, এখন সেটা হয়তো 599 হয়েছে। প্রায় ডাবল। হ্যাঁ, প্রায় ডাবল না হলেও কাছাকাছি। মোটামুটি কাছাকাছি। তো যারা সাধারণ খুচরা ক্রেতা তারা কিন্তু এটা অতটা বুঝতে পারে না। কিন্তু আমি যেহেতু 50 পাউন্ড আলু আমার কিনতে হয় প্রায় প্রতি সপ্তাহে, 50 পাউন্ড বা 100 পাউন্ড বা 200 পাউন্ড করে কিনতে হয়, আমি ওই পার্থক্যটা খুব স্পষ্টভাবে দেখতে পাই। হ্যাঁ, রিটেল মার্কেটে কি এটার প্রভাব তো পড়ে কিছুটা? রিটেল মার্কেটে তো অবশ্যই প্রভাব পড়ে। তো এটা তো ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে, সারা দুনিয়াতেই হয়েছে নানান কারণে। কোভিডের পরে অনেক জায়গায় যুদ্ধ লেগেছে, তো এইগুলোও বড় কারণ। আর বাংলাদেশের কথা আপনি একবার জিজ্ঞেস করেছিলেন, বাংলাদেশে আমি অবশ্য কোভিডের পরে আর যাইনি, কিন্তু কথাবার্তা তো হয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছেন, আমার ভাই বোনেরা আছেন, তাদের সঙ্গে প্রায় প্রতিদিনই কথা হয়। তো তাদের আমার মনে হয় যে অনেক বেশি প্রভাব পড়েছে এই দ্রব্যমূল্যের পরিবর্তনে বাংলাদেশ অংশটা। কারণ এইখানে আমাদের একটা স্টেডি ইনকাম সবারই আছে কম বেশি মানুষের, ওই বাড়লেও ওইটা ইনকামের উপরে খুব বেশি প্রভাব পড়ে না, পড়ে কিন্তু মানে অনেক সময় গভর্নমেন্ট সাবসিডি দিয়ে ইয়ে করে, ইয়ে দেয়, ওই যে কি চেক বলে যেন, হঠাৎ এটা দিয়ে মানুষকে, তারপরে ট্যাক্স ফাইল করার পরে ট্যাক্স রিটার্ন পায়, টাকা পায় মানুষ, মধ্যবিত্ত ইনকাম যাদের, তাদের বেশিরভাগই এন্ড অফ দ্য ইয়ার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে একটা ভালো পয়সা রিটার্ন পায়। সারা বছর কাজ করে যে টাকা আয় করে সেটার রিটার্ন পায়। হ্যাঁ, রিটার্ন পায়। বাংলাদেশেও যদি এরকম করা যায় তাহলে হয়তো আরো হ্যাঁ, তো যার কারণে বাংলাদেশে আমি যা বুঝতে পেরেছি, দ্রব্যমূল্যের এই বৃদ্ধির কারণে প্রভাবটা বাংলাদেশের মানুষের উপর বেশি পড়েছে। যদিও অনেকেই বলেন যে বাংলাদেশে এক শ্রেণী মানুষের উপরে পড়ে নাই, ওইটা তো খুব কম, কারণ খুব পয়সাওয়ালা শ্রেণী তো আমি মনে হয় যে 5%-ও বেশি না বাংলাদেশে। আবার রোজার ক্ষেত্রে কিরকম দেখেন, যে রোজায় বাংলাদেশে তো সবসময় ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়, এর একটা প্রবণতা থাকে, সবাই সবার উপরে দোষ চাপায় যে এই দাম বাড়াইছে না। এটা তো আমি যখন বাংলাদেশে ছিলাম তখনও দেখেছি, এটা একটা সিস্টেম গ্রো করেছে আর কি বাংলাদেশে, যে রোজার সময় জিনিসপত্রের দাম বেড়ে যায় বা অনেক সময় আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করে একটা মুসলিম দেশ বাড়িয়ে দেয়, এরকম করে। অথচ এই দেশটা কিন্তু মুসলিমদের প্রধান না, তারপর ওরা কিন্তু রোজার সময় এখানে কোনো প্রভাব পড়ে না। রোজার সময় দাম কমায়া দেয় অনেকে দিচ্ছে। হ্যাঁ, এখানে তো অনেক সময় মানে বিভিন্ন দোকানে ছাড় দেয় বিশেষ। এখানে হয় কি, কোয়ান্টিটি ওভার প্রাইস এরকম একটা হিসেব করে, যে একটু প্রাইস কমিয়ে দিলে মানুষ বেশি বিক্রি হবে, কম লাভে বিক্রিটা বেশি হলে গড়ে দেখা যাবে যে প্রফিটের অংশটা ওই প্রসেসে এই দেশের মানুষ বা ব্যবসায়ী যারা তারা কাজ করেন। কিন্তু বাংলাদেশে তো ওই বললাম যে বিভিন্ন জায়গায় যেরকম এক ধরনের সিস্টেম ক্রিয়েট হয়ে গেছে, ওখান থেকে বের হয়ে আসাটা খুব কঠিন আর কি। তো আশা করি বের হয়ে আসা উচিত এক সময়, কারণ এভাবে চলতে চলতে এক সময় তো থাকবে না কিছুই। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম হ্যাঁ, আমেরিকা এবং বাংলাদেশের তুলনামূলক কিছু চিত্র। আরেকটা বিষয় আমি বলি যে বাংলাদেশের সব রাস্তায় দেখবেন ধুলা, এখানে ইউরোপ আমেরিকা সব জায়গায় ধুলাটা রাস্তা থেকে উঠে ফেলে যে কোনো ভাবেই হোক। এখানে যে কোনো ভাবে না, এখানে ধুলা ওঠানোর তো সিস্টেম আছে, প্রত্যেকটা জায়গাতে ওই যে গাড়ি আছে, মানে ভ্যাকিউম, খুব হাই পাওয়ারের ভ্যাকিউম কার আছে যেগুলো রাস্তা দিয়ে চালিয়ে যাচ্ছে, কিন্তু ধুলাগুলো টেনে নিয়ে যাচ্ছে। এটা বাংলাদেশে করলে একটা নির্দিষ্ট জায়গায় ওরা ফেলে দেয়। হ্যাঁ, এটা বাংলাদেশে করলে আসলে ধুলাটা বাংলাদেশের জন্য খুবই মানে বিরক্তিকর বিষয়। রাজধানীতেও ধুলা, বাইরে এই ধুলা তো এরা শুধু ফেলে দিচ্ছে না, এই ধুলা ওরা ভ্যাকিউম করে নিয়ে কিন্তু কাজে লাগাচ্ছে, এটাকে রিসাইকেল করে হয়তো একটা অন্য কিছু তৈরি করছে। তো কোনো কিছুই তো ফেলনা না, এগুলো সবই রিউজেবল। যাই হোক, আমরা বাংলাদেশের উন্নয়ন কামনা করি, নিশ্চয়ই উন্নয়ন কামনা করি, এবং বাংলাদেশে সব বিষয়গুলো যারা বাংলাদেশের সরকারি কর্মকর্তারা আছে, বিদেশে আসেন, তারা এইসব বিষয়গুলো দেখে সচক্ষে দেখেন এবং দেখে পরবর্তীতে বাংলাদেশে যাতে এটা ইমপ্লিমেন্ট করা যায়, মানুষের নাগরিক সুবিধা যদি আরও বাড়ানো যায়, সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্ত থ্যাংক ইউ।